ফারাজ বারান্দায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পরে জরুরি কথা বলে রুমে ফিরে এলো। গায়ে কালো রঙের টি শার্ট ও ট্রাউজার। রুমে ঢুকে দেখলো চিত্রা খাটে বসে মনোযোগ দিয়ে খবরের কাগজ পড়ছে। ইদানিং পত্রিকা আসার সঙ্গে সঙ্গে চিত্রা নিচে থেকে তুলে নিয়ে আসে, তারপর সারাদিন এটাই করে কাটিয়ে দেয়। ফারাজ রুমে ঢোকার পরও চিত্রার দৃষ্টি কাগজের পাতায় নিবদ্ধ। কিছুক্ষণ দাঁড়িয়েই সে বিরক্ত চোখে তাকিয়ে থাকলো, তারপর ভ্রুকুটি করে বলল, আগুন সুন্দরী, একবার আমার দিকে তাকাবে? চিত্রা কোনোরকম প্রতিক্রিয়া দেখালো না, তার দৃষ্টি এখনো পত্রিকাতেই আটকে। ফারাজের ভেতরে অস্বস্তি আর বিরক্তি জাগতে লাগলো। ধীর পায়ে এগিয়ে গিয়ে একটানে খবরের কাগজটা কেড়ে নিতেই চিত্রা চমকে উঠল। আরে, এইভাবে নিলেন কেন? আমি তো এখনো শেষ করিনি। ফারাজ কাগজের ভাঁজ খুলে চোখ বুলিয়ে বলল, এসব কি দেখছিলে? কেন? মডেলদের এই অংশটা আমার সবচেয়ে ভালো লাগে। ফারাজ কপাল কুঁচকে কাগজের পাতার দিকে তাকালো, কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, তাহলে বলো, সুরক্ষা বস্ত্র পরা ছেলেদের ছবি দেখতে হবে? ফারাজ কপাল কুঁচকে কাগজের পাতার দিকে তাকালো, কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, তাই বলে সুরক্ষা বস্ত্র পরা ছেলেদের ছবি দেখতে হবে? আরে, ওইটা তো বিজ্ঞাপন। চিত্রা সহজভাবে উত্তর দিল, বিজ্ঞাপন হোক বা যাই হোক, দেখার কি দরকার? যদি এতই শখ থাকে আমাকে বলতে পারতে, ওই বিজ্ঞাপনের ছেলেগুলো যা পরে আছে তার চেয়েও হাজার গুণ দামি জিনিস আছে তোমার স্বামীর কাছে। তুমি চাইলে এক্ষুনি ঘরের ভেতর সুরক্ষা বস্ত্র পরে ক্যাটওয়াক করে দেখাতে পারি। চিত্রা ফারাজের কথায় চোখ বড় বড় করে তাকালো, তারপর বিরক্ত মুখে বলল, ধন্যবাদ, লাগবে না। আপনি শুধু আমার পত্রিকাটা ফেরত দিয়ে দিন তো। যদি না দিই, কেড়ে নিব। ফারাজ চিত্রার দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, উফ আগুন সুন্দরী, কেড়ে নেওয়ার খেলায় এলাহির সঙ্গে পারা মুশকিল। ফারাজ চিত্রার দিকে এগিয়ে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, ভয় পাই না, কারণ কি জানেন, আমিও এলাহি বাড়ির বউ। ফারাজ কিছু না বলে শুধু তার গভীর দৃষ্টি স্থির করে রাখে চিত্রার চোখে, তারপর পকেট থেকে লাইটার বের করে পত্রিকায় এক কোণে ধরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই শিখার ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়ে। চিত্রার চোখের সামনে আগুনে লোহিহান শিখা নাচছে, কিন্তু তার দৃষ্টি স্থির, ভয়হীন। বরং সেই লোহিহান আগুনের প্রতিফলনে তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি দোলা খাচ্ছে। পত্রিকাটি দাও দাও করে পড়ে যাচ্ছে, ছাই হয়ে মেঝেতে ঝরে পড়ছে। ফারাজ বাকি অংশ ফ্লোরে ফেলে দেয়, আগুন ধীরে ধীরে নিভে আসে। তারপর ফারাজ চিত্রার স্পর্শ করে তাকে কাছে টেনে নেয়, মুখ একদম কাছে এনে অধরে মদিরা ছোঁয়ার গভীর কণ্ঠে বলে, আমি বিনা দুনিয়ার অন্যান্য পুরুষের দিকে মনোযোগ দেওয়া তোমার জন্য হারাম। তুমি কেবল আমাকে দেখবে, আমাকে নিয়ে ভাববে। ছলনার চেষ্টা করলে ভালোবাসাকে তোমার সঙ্গে দাফন করে দেব। চিত্রা মৃদু ঢোক গিলে ফিসফিস করে, অধিকারের ক্ষমতায় বলছেন নাকি ভালোবাসার? কথা বলতে ক্ষমতার প্রয়োজন নেই আগুন সুন্দরী। চিত্রা চোয়াল শক্ত করে বলল, চিন্তা নেই, আপনার আগুন সুন্দরী আমৃত্যু আপনারই হয়ে থাকবে। আপনি যদি হন জল, তবে আমি আগুন। যে আমায় ধরবে সেও পুড়ে মরবে। আমি সহজে ধরা দেওয়ার পাত্রী নই, সোনাবর। ফারাজ এক দফা এগিয়ে প্রশ্ন করল, কিন্তু আমার আগুন সুন্দরী আমার কাছে ধরা দিচ্ছে কবে? চিত্রা চোখ নামিয়ে মৃদু হাসে, সেই দিন আগুন জলের মিলন মিলিয়ে যাবে। ফারাজ চিত্রাকে বিছানার দিকে ইশারা করে। চিত্রা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকাতেই ফারাজ হেসে বলে, তুমি বউ হৃদয়ে মিশে থাকো, প্রতি নিঃশ্বাসে জড়িয়ে থাকো কেবল, কারণ আগুন জলের মিলিয়ে দেওয়ার দায়িত্বটা একান্তই আমার। ইস, যাও তো।
তুই বেটি এদিকে আয়। আমি কি করোনা ভাইরাস হয়েছে? আমার কি করোনা ভাইরাস হয়েছে? এত দূরে দূরে এত দূরত্ব ধর্মে সইবে না রে বউ। চিত্রা কিছু বলার আগে ফারাজ এগিয়ে আসে। চিত্রা এক মুহূর্ত দেরি না করে বালিশ ছুঁড়ে মারে তার দিকে। ফারাজ এতক্ষণে বালিশটা ধরে ফেলে। এবার সে দৌড়ে চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা দ্রুত খাটের ওপর ওঠে, হাতে আরেকটা বালিশ নিয়ে আড়াল করে নিজেকে বলে, আব্বা আব্বে হালা দূরে থাকেন। হালা আবার কে? বলদি নেশা করলি নাকি? চোখ মেলে কাছে আয়, কাছে এসে চুমু খেয়ে দেখ আমি কে। ফারাজ ধীরে ধীরে খাটের উপর উঠে যায়। যেতেই সে এগোয়। চিত্রা ততই পেছাতে থাকে। দেখুন আমি ভাত খাবো, রাত হয়েছে। ভাত খায় ছোট লোকেরা, তুমি তুমি খাবে কেন? তুমি খাবে একেবারে হালাল ফুড। খাবারের নাম বলুন দেখি, আমার রুচিতে আসে কিনা। ফারাজ এলাহি, এই খাবার ওই খাবার মশাই খেতে পারলে তুমিও খেতে পারবা। ইসরে ফারাজ এলাহি, এই দেখছি আরেক ছোট লোকি খাবার। ওই সব খেলে গ্যাস হবে। সমস্যা নেই, আমার রুমে মেয়াদ উত্তীর্ণ ইনো আছে, জলের সঙ্গে গুলে খেয়ে নিও। ফারাজ, সরি বউ সরি। চিত্রা দিশেহারা হয়ে বলে, আমাদের তো আবার ঢাকায় যেতে হবে, চলো নিচে যাই। ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলে, আগে পীড়িতের দুনিয়া থেকে তোমাকে ঘুরিয়ে তো নিয়ে আসি, তারপর নিচে উপরে সবখানেই যাওয়া যাবে। চিত্রা আর পেছনে হটতে পারে না, খাটের কোনা ঘেঁষে পিঠ থেকে যায়। ভয় আর লজ্জা মিশিলে সে এক দৃষ্টিতে ফারাজের দিকে চেয়ে থাকে। ফারাজ তার দৃষ্টি দেখে মুচকি হাসে, এক হাত চুলে হাত বুলিয়ে গুনগুন করে গান ধরে, ডু ইউ ওয়ান্ট মি, ডু ইউ নিড মি, ওয়ানা লাভ মি, আজা বেবি মেরে পাস রাইট নাও। ফারাজ চিত্রা একেবারে কাছে যাওয়ার আগে দরজার কড়া নাড়ার শব্দ একরাশ চাপা বিরক্তি নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে উদ্দেশ্য করে বলে, আরে কোন শালার যৌবনে আবার ধাক্কা লাগলো যে আমার বাসরে কল্লা ঢুকাতে হলো। বালের বাড়িতে বেশি দিন থাকলে আমার আর আব্বা ডাক শোনা হবে না। ফারাজের মুখে ছোট হয়ে আসতেই চিত্রা খিলখিলিয়ে হেসে ওঠে, কিন্তু ফারাজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাসি মুহূর্তেই স্তব্ধ করে দেয়। বেডি, আদৌ কি তুই আমার আপন বউ? কুত্তার পেটে ঘি হজম হয় না, জানা আছে তো। নারী হলো গিয়ে সেই জাতের, বেশি ভালোবাসা হজম হয় না। দাঁড়া বেটি, বিদেশে গিয়ে যদি তোরে প্রবাসী বউ না বানাই, তবে আমার নামও দা ফারাজ এলাহি না। তুই ইমতে খালি আমারে দেখবি আর ভালোবাসার জন্য নুন লাগানো জোকের মতন ছটফট করবি। ফারাজ আর কথা না বাড়িয়ে চুলে হাত বুলিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতে দেখে মিতালি দাঁড়িয়ে আছে। ফারাজ চোখ সরু করে বলল, আরে তোরই কমতি ছিল, আয় আয়, তোর তো কাজী অন্যের পিড়িতে ঠ্যাং ঢোকানো, ভেতরে আয়, এসে ভালো করে ঠ্যাং ঢুকা। মিতালি আজকে আর ফারাজের কথায় ঠাস করে জবাব দেয় না, রুমের ভিতরে একবার উকি দেয়। চিত্রা বিছানা থেকে কিছুক্ষণে নেমে ফারাজের পাশে দাঁড়ায়। মিতালি একবার চিত্রার দিকে তাকায়, অন্যবার ফারাজের দিকে। অস্থির চোখে একটা ঢোক গিলে মৃদু কণ্ঠে বলে, আপার সঙ্গে একটু কথা ছিল খালু। খাবার টেবিলে বসে অভ্র গেম খেলছে। একটু পর ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। আগে পেটে শান্তি করতে হবে, তবেই না দুনিয়া শান্ত হবে। চিত্রা আর ফারাজ বাইরে থেকে যাওয়ার পথে ডিনার করবে, তাই নিচে নামেনি তারা। অভ্র পাশে বজ্র বসে আছে। আয়েশা দুইজনের জন্য খাবার পরিবেশন করছে। বজ্র নির্বিকার ভঙ্গিতে খেতে ব্যস্ত, তবে অভ্রর খাওয়ার দিকে কোনো মনোযোগ নেই। খান না কেন সরকার ভাই? অভ্র গেম থেকে চোখ সরিয়ে
দৃষ্টি ফেলে আয়েশার দিকে। মনের মনে ভাবছে, এই গোয়ালি আজ এত ভালো হয়ে গেল কিভাবে? এই মেয়ে তো মিঠা পানির মাছ না যে মুখ দিয়ে মধু ঝরবে। শালি তো আস্ত একটা নিম গাছ। সরকার ভাই, আয়েশা আবারও ডাকলো। অভ্র গলাটাকে ভারী করে বলল, জি মাননীয় ভূমন্ত্রী। খাচ্ছেন না কেন? একটু শাক দিই? অভ্র কাঁধ ঝাঁকিয়ে প্লেটে এগিয়ে দিতেই আয়েশা পুনরায় শাকের বাটি তার প্লেটে ঢেলে দিল। আরে আরে, এত শাক কে খাবে? বেশি শাক খেলে আবার গুয়ের রং শাকের মতো হয়ে যাবে। আরে খান না সরকার ভাই। অভ্র দীর্ঘশ্বাস ফেলে এক চামচ শাক তুলে মুখে নিল। তারপর স্বস্তির শ্বাস ফেলে বলল, বাহ, রান্না তো দারুণ হয়েছে। এই মর্গের ডাক্তার, খাবি না? খাবি নাকি? বজ্রমুখে ভাত শেষ করে শান্ত স্বরে বলল, নিউরো সার্জনকে মর্গে ডাক্তার বলা মানে কি? ভাই আজ তো ওই একটাই তোদের, কেটে ছেড়ে জিনিস বের করা। খাবি না শাক? না, পেট ভরে গেছে, তুই খা। এই আয়েশা, আমাকে 2 চামচ ডাল দাও তো। আয়েশা বজ্রকে ডাল এগিয়ে দিয়ে অভ্রের প্লেটের দিকে তাকাতেই থমকে গেল। অবাক চোখে দেখলো প্লেটে একদম পরিষ্কার, একটুও শাক বাকি নেই। শাকটা কি তবে এতই মজা হয়েছিল? আয়েশা কিছু বলতে যাবে, ঠিক তখনই জমেলা দৌড়ে এসে তেতে উঠল। কিরে ছেমরি, ল্যাপটনের পেছন থেকে যে হাত পাতা তুইলে আনছিলি সেগুলা কই? ফালাইয়া দিছস নি? অভ্র থমকে যায়, আয়েশার দিকে সন্দেহ ভরা চোখে তাকায়। আয়েশা ঠোঁটের কোণে হাসি চেপে অভ্রর চোখে চোখ মেরে বলে, খাও খাও, আরো মজ মেরে খাও। গুয়ের শাক যে তোমার কত পছন্দ হবে তা জানা ছিল না। বলেই সে হো হো করে হেসে ওঠে। বজ্র মুখ বিরক্তিতে কুঁচকে যায়। ভাগ্যিস শাকটা খায়নি। আনহাইজেনিক খাবার খেয়ে না জানি কি হতো। সে প্লেট একপাশে সরিয়ে বসে। অভ্র আয়েশাকে কিছু বলার আগে আয়েশা দৌড়ে সেখান থেকে পালায়। অভ্র তখনও বোঝার চেষ্টা করছে, কথাটা পুরোপুরি মাথায় ঢুকতেই তার মুখ শুকিয়ে যায়, চোখ স্থির হয়ে যায় শূন্যে। কিছুক্ষণ চুপ থেকে আচমকা উঠে দাঁড়িয়ে চিৎকার করে, গোয়ালি রে, তোরে আজ খাইছি বলে ওয়াক ওয়াক করতে করতে দৌড়ে বেসিনের দিকে যায়। বজ্র একবার এদিকে তাকায়, একবার ওদিকে, যেন বুঝতে পারছে না এ কি হচ্ছে। ঠিক তখনই জামেলা তার কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলে, এই দামড়া, আর ইউ মাছ গিলবা? গো রুমে, আমার স্লিপিং পেয়েছে। আজ নো রোম্যান্স। আই অ্যাংরি ইউর সাথে। ইউ ননসেন্স দামড়া, আন্ডারস্ট্যান্ড? বজ্র তো চোয়াল অব্দি খুলে যাওয়ার অবস্থা। হিচকি তুলতে মনে মনে শুধু বলে ওঠে, হাই আল্লাহ, এই কোন পাগলের বাড়িতে এসে পড়লাম। এখানে তো সবাই দেখি মানসিক প্রতিবন্ধী। হাসপাতালের করিডোরে কিছুক্ষণ নীরবে পায়চারি করছে সোহাগ। ধীরে বাইরে বেরিয়ে আসলো। রাত ঘন হয়ে এসেছে। ল্যাম্পপোস্টের ম্লান আলোতে ঝিমিয়ে পড়া শহরের নীরব রাস্তার আছড়ে যাচ্ছে। মাথা নিচু করে সোহাগ হাঁটছে, পায়ে অদৃশ্য শিকল বাঁধা। ফরাজ বাবার চিকিৎসার জন্য লোক পাঠিয়েছিল বাসায়। চিকিৎসা এখানকার হাসপাতালে 2 দিন চলবে, তারপর ঢাকায় স্থানান্তর। সেখানে কাজ না হলে বিদেশে নিয়ে যেতে হবে। তখন এত তৎপর, এত আয়োজন, সবই চিত্রার জন্য, কারণ ফরাজ তাকে ভালোবাসে। ভালোবাসার এই প্রকাশে কোনো কার্পণ্য নেই, কারণ ফরাজের টাকার অভাব নেই। যার টাকা আছে তার জন্য ভালোবাসা দেখানো যেন সহজ হয়ে যায়। মানুষকে খুশি করতে তার সময় লাগে না, চিন্তাও হয় না। চিত্রা নিশ্চয়ই খুশি হবে, হওয়ারই কথা। ফরাজ
রাস্তার পাশে দাঁড়িয়েছে, সাহায্য করছে, নিরাপত্তা দিচ্ছে। সোহাগ থেমে যায় এক পলক। তার কি আছে? না আছে টাকা, না আছে সেই সুযোগ। সেও চেয়েছিল চিত্রাকে খুশি রাখতে, ভালো রাখতে, কিন্তু পারল না। আর এখন তো সেই চেষ্টাটুকু করার অধিকার নেই। সোহাগ একটা নিঃশ্বাস ফেলে বলে, তারা হৃদয়ের মিশিয়েও অন্যের হয় কিভাবে? অভাব নাকি স্বভাবে? সোহাগ চেক শার্টের হাঁটা গুটিয়ে নিঃশব্দে রাস্তায় বসে থাকা নীল কুকুরটার দিকে একবার চেয়ে আকাশের দিকে তাকায়। গলা ছেড়ে গান ধরে। পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? সোহানের ব্যবসা ভালোই চলছে। প্রতিদিনে হিসাব, লাভ লোকসান সবই সুমনের হাতে। সুমন সোহানের কালো ব্যবসা সম্পর্কে অনেক কিছুই জানে, জেনেও না জানার মতন থাকে। এসবে ঢুকে লাভ কি? সোহান তো পরিবারের কারোর দিকে নজর দিচ্ছে না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার কখনো করেনি। তাই অন্যের লুকানো রূপটা উন্মোচনের তো কোনো প্রয়োজন নেই। অন্তত পরিবারের সামনে সমান মানুষ থাকুক, অমানুষের মতন রূপটা লুকিয়ে রাখুক, তাতেই চলবে। তবে মাঝে মাঝে মনে হয় এই মিথ্যার জাল একদিন না একদিন ছিঁড়ে যাবে, কারণ যতই লুকানো হোক শেষ পর্যন্ত সত্যি একদিন পৃথিবীর সামনে বেরিয়ে আসবেই। সুমন তার হিসাব শেষ করে সোহানের রুম থেকে বের হতেই সিফাত রুমে ঢুকলো। সোহান সিফাতকে নিজের হাতে গড়ে তুলেছে। তার গল্প একেবারে অন্য। সিফাতের কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। সোহান তাকে নাম দিয়েছে, পরিচয় দিয়েছে। তারা শুধু শরীরে নয়, মন আর আত্মাও এক। সোহান লুঙ্গির গিট ঠিক করতে করতে সিফাতকে বলল, খবর কি? ভাইজান, নিকোনির আরেকবার বড় প্রজেক্ট আসছে। ভুইয়া কিন্তু কাজের নির্দেশ দিয়েছে। এবার অক্ষরে অক্ষরে তা পালন করার পালা। সোহান জবাব দেয় না। তবে ভুইয়াদের সঙ্গে নতুন প্রজেক্টে সামিল হতে পারলে কিন্তু মন্দ হয় না। নিকোনিল হাওর এলাকা জুড়ে তার গড়ে তোলা অবৈধ ব্যবসা বিস্তর সম্পর্কে আজও জানে না। সবাই জানে ভুইয়া নামে কেউ একজন আছে যে নির্দেশে সকল অবৈধ ব্যবসা হয়, কিন্তু তাকে আজ অব্দি কেউ দেখেনি। সবাই শুধু তার নামের পদবি জানে, কেউ তাকে জানে না তার নাম কি, সে কে, সে দেখতেই বা কেমন। একেবারে ভুইয়ার কাছে মানুষগুলোই হয়তো তার সম্পর্কে জানে। কথায় আছে না বাপেরও বাপ আছে। ভুইয়ারা তেমন, দেশেই অবৈধ ব্যবসার বাপ বলে তাকে তাদের। তবে ভুইয়াদের ব্যবসা একটা বিশেষত্ব হলো তারা নারী পুরুষ ভেদাভেদ করে না, উভয়কে ঘিরেই তাদের ব্যবসা। সোহান ভুইয়াদের সঙ্গে কাজ করেই কালো জগতে প্রবেশ করেছে। সোহানদের কাজ শুধুমাত্র প্রজেক্টের জন্য মাল রেডি করা, তবে মাল জায়গা মতো পৌঁছানোর দায়িত্ব ভুইয়াদের। কদিন আগে যে প্রজেক্টে সফল হয়েছে তা ভুইয়াদের আন্ডারেই ছিল। ওগো, নতুন প্রজেক্ট কিনিয়া 100 জন মানুষ লাগবে, 50টা মেয়ে, বাকি 50টা পুরুষ মানুষ। এত মানুষ দিয়ে শালারা করেটা কি? ধান্দা চালাইব ভাইজান, বুঝেন না? চিত্রা ফারাজের মসৃণ হাতটা দৃঢ়ভাবে ধরে সিঁড়ি বেয়ে নিচে নামছে। চিত্রার পরনে গভীর রাত্রির মতনই কালো একখানা শাড়ি, যার প্রতিটি ভাঁজে গাঢ় নিঃশব্দতা জমে আছে। সাজগোজে কৃত্রিমতার ছোঁয়া নেই, অথচ তার অনবদ্য সৌন্দর্য নিঃশব্দে শাসন করছে চারপাশ। ঠোঁটে একটুখানি রানী গোলাপি লিপস্টিক, সেও কোনো রক্তজবার নিঃশ্বাস। এই লিপস্টিকই ফারাজের উপহার দিয়েছিল। চিত্রাকে দেখা মাত্রই আয়েশা ছুটে এসে শোধালো, আপা, আপনার ঠোঁটে যে লিপস্টিক দিয়েছেন ওইটা দেন না আমারে, একটু লাগাইয়া দেখি, টেস্ট কইরা বুঝি কেমন।
চিত্রা উত্তর দেবার অবকাশ হওয়ার আগেই ফারাজ পকেটে হাত গুজে চিত্তকর্ষক ভঙ্গিতে সাড়া দেয়। তোর টেস্ট করার দরকার নেই, ওইটা আমি অনেক আগেই টেস্ট করে ফেলছি। তার কণ্ঠে ইঙ্গিতপূর্ণ রস বোধে হলরুমে প্রবেশ করা রুমানার মুখ ফোঁস করে উঠল। তবা, ছেলেটারে মানুষ করতে পারলাম না। হলরুম তখন ব্যস্ততা ও শোরগোল। অভ্র ঘরের লাগেজগুলো বাহক দিয়ে গাড়িতে তুলছে। বজ্র তার সঙ্গে। ক্ষণস্থায়ী যাত্রা হলেও প্রস্তুতি দীর্ঘ অভিযানের মতন। চিত্রার কাছে মিতালি আর আয়েশার মানে অন্যরকম মানসিক আশ্রয়। তাই তাদের ছাড়া 2 দিনের ভ্রমণও তার কাছে ভাবনার অতল ছিল। 2 জনকে সঙ্গে করে সে ঢাকা নিয়ে যাচ্ছে। উপরন্তু ফারাজ সারাদিন থাকবে কাজের দিকচিহ্নে নিবৃষ্ট। বাসায় একা একা চিত্রার দিন মিতালি আর আয়েশাকে ছাড়া কি করে কাটাবে? এক এক করে হলরুমে জড়ো হয় ফারিয়া, নদী, নুরি, মোহনা ও নীরু। নীরু প্রথমে আসতে চায়নি। ভেতরে ভেতরে দ্বিধা ও ক্লেশ জর্জরিত ছিল সে। কিন্তু ফারাজের প্রতি তার নিঃশব্দ নিঃশেষ প্রেম তাকে বসে থাকতে দেয়। যাওয়ার আগে ফারাজকে চোখে না দেখলে এই 2 রাত তার কাছে হয়ে উঠবে নিদ্রাহীন অপেক্ষার বন্দিশালা। আম্মাজান, জলদি আইসা পইরো। যদিও তুমি না গেলেই পারতা। পুরুষ মানুষকো কত কাম থাকে, কত দিক দৌড় পারন লাগে। সবখানে কি আর ঘরের বউয়ের নেওয়া যাওন চাই? বউগোর কাম ঘরে থাকা, সংসার সামলানো, বাচ্চা কাচ্চা পয়দা করা। ফারাজ এক মুহূর্ত চুপ থেকে ঠোঁট বাঁকায়, তারপর স্বরটা দৃঢ় করে বলে ওঠে, হ্যাঁ আম্মা, বাচ্চা কাচ্চা পয়দা করার নমুনা তো দেখতেছি। এত বাচ্চা বাড়িতে যে তাদের ডাইপার দিয়া ডাস্টবিন ভইরা গেছে। আর বাকি রইল সংসার সামলানো। তো সামলাও না। আমার জন বাঁধেও ঘরে বউয়ের অভাব নাই। ওদের সামলাতে বলো। নিজে সামলাও। চিত্রা কোথায় যাবে, কখন যাবে, ডজন বাচ্চা পয়দা করবে তার সিদ্ধান্ত একান্তই আমি নেব। বউটা যেহেতু আমার, তাই তোমাদের এত না ভাবলেও চলবে। রুমানা চুপ হয়ে যান। মনে মনে না জানি কি ভাবছেন। ফারাজ মোহনার দিকে তাকায়। মোহনার গা থেকে তার পরনের হা করে চেয়ে আছে। চেয়ে থাকবেই না কেন? ফারাজকে কি সুন্দর লাগছে। এমন পুরুষ দেখলে চোখ ফেরানো যায় না। তবে ওপর যদি হৃদয়ে অনিন্দ জুড়ে তার বসত থাকে। মশারি ভাবি দোয়া করবেন, আসার সময় যেন খুশির সংবাদ নিয়ে আসতে পারি। ফারাজ আরো কিছু বলতে যাবে, তবে তার আগে চিত্রা তাকে চিমটি কাটে। এই লোককে বুঝিয়ে কোনো কাজ হওয়ার নয়। চিমটি মেরেই থামাতে হবে। ঠিক তখনই রজন সিঁড়ি বেয়ে নিচে নামে। সঙ্গে জোহানও ছিল। 2 ভাই দুপুরে খাওয়া সেরে বেরোবে। জোহান একবার চিত্রার দিকে তাকায়, কিন্তু চট করেই চোখ নামিয়ে ফেলে। তবে পর মুহূর্তেই তার দৃষ্টি গিয়ে পড়ে মিতালির উপর। মিতালি নিচের দিকে তাকিয়ে, মনোযোগ অন্য কোথাও। জোহান রজনের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বোঝায়। রজন সেই ইশারা বুঝে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। তবে তার আগেই চিত্রা রজনকে পেছন থেকে ডেকে বলে, ভাইয়া আমরা আসছি। রজন থেমে যায়। পেছন ফিরে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, দোয়া করি সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারো। ফারাজ রজনের দিকে চেয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে চিত্রার হাতটা আরো শক্ত করে ধরে বলে, এসে যেন দেখি ভাই তুমিও সুস্থ আছো। মানুষের তো আবার বিপদ আপদের সময় লাগে না। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা বজ্র ভেতরে প্রবেশ করে। বিরক্ত হয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। বারবার ফোন করেও ফারাজ
কল ধরছে না। দরজার সামনে এগিয়ে দাঁড়াতেই সে দেখলো ফারাজ চিত্রের হাত ধরে আছে, কথা বলছে। কিছু সময় স্থির তাকিয়ে থেকে সেই দৃষ্টির দিকে একটা শুকনো ঢোক গিলে কণ্ঠ খাকারি দিয়ে ফারাজকে ডাকে। ফারাজ, জরুরি কথা ছিল। ফারাজকে ডাক দিতেই ফারাজ পেছনে তাকায়। বজ্রকে দেখে হেসে বলে, ওহে বজ্রপাত, চুনা পাখি আইতাছি। ফারাজ চিত্রের হাত ছেড়ে বলে, আমি আসছি, 2 মিনিট আগম সুন্দরী। ফারাজ বজ্রের সঙ্গে বাইরের দিকে গিয়ে কথা বলতেই রজল মিতালিকে বলে, তুমিও যাইতেছো নাকি? সব গেলে গা কাম করবো কে? ভাই ভাই, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। মিতালির কথা বলার সুযোগ না দিয়ে চিত্রা তার হয়ে জবাব দেয়, ভালো। রজন হাত ঘড়ির দিকে তাকায়, মুখের কোণে বাঁকা হাসি খেলে যায়। মুহূর্তে মিতালির ফোনে কল আসে। কল রিসিভ করতে মিতালির শরীর কেঁপে ওঠে। ওপাশ থেকে অশ্রুরুদ্ধ একটা কণ্ঠ ভেসে আসে, তোরা আব্বা আমাগো রাইখা চইল্লা গেছে। মিতালি রজনের দিকে স্তম্ভিত নয়নে তাকায়, মুখ তার সেই বাঁকা হাসি। নির্জন রাত, মেঘে ঢাকা আকাশ কান্নার ভার বহন করছে। সারা দেশ জুড়ে অস্থিরতা, কোথাও কালবৈশাখীর আগমন, কোথাও বজ্রসহ বৃষ্টি। বঙ্গোপসাগরের বুকে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় মানুষের মধ্যে দুশ্চিন্তার ছাপ নেমে এসেছে। সন্ধ্যার পর থেকে আকাশ জুড়ে একটানা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। হয়তো আকাশ নিজেই নীরবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এমন এক রাতে শহরের অচেনা রাস্তায় মিতালি দাঁড়িয়ে আশ্রয় নিয়েছে একটি বন্ধ চায়ের দোকানে। ভাঙা চাতালের নিচে ভিজে কাঠ হয়ে যাওয়ার এই দোকানটাই তার একমাত্র ঢাল। অটোরিকশা, রাস্তায় কোনো যানবাহন দেখা নেই। মেঘাচ্ছন্ন বাতাসে ছায়া হয়ে মিলিয়ে গেছে তারা। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা, মৃদু শহরের মতন নিসার নীরব। মিতালির চোখে জল বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে তার ঝরে পড়ে চাতালের ফাঁক গলিয়ে জমে থাকা পানিতে। সেই পানির ঢেউ যেন তার যন্ত্রণার প্রতিধ্বনি। এই শহরে হাজার মানুষ থাকলেও এই মুহূর্তে সে কেবল একা। রাস্তায় একটা কুকুরও নেই, হয়তো কোনো ছাউনির নিচে কুকড়িয়ে ঘুমাচ্ছে। আজ হয়তো প্রকৃতি নিজেই তার সমস্ত সত্য গুটিয়ে নিয়েছে। মিতালির হাতের মোবাইল ফোনে একের পর এক বৃষ্টির ফোঁটা পড়েই যাচ্ছে। স্ক্রিনটা নিস্তেজ হয়ে গেছে, বারবার চেষ্টা করেও কাজ করা যাচ্ছে না। বাড়িতে ফোন করার শেষ আশাটুকুও মিলিয়ে গেছে। প্রকৃতির মন আজ তারই মতো ভারাক্রান্ত। আকাশ কালো, ভারী বাতাস ভারী। আর এর মধ্যে খবর এলো তার 62 বছরের জীবন শেষে পৃথিবীর সব মায়া কাটিয়ে চিরদিনের মতন চলে গেছে। মায়ের মৃত্যুর পর থেকেই বাবাই তো ছিল একমাত্র আপন। যতই দূরে থাকুক, যতই কঠিন হোক, বাবা তো শেষ পর্যন্ত বাবাই। শহরে আসার পর মিতালি আর বাবার সঙ্গে দেখা হয়নি। জীবনযুদ্ধে টিকে থাকার তাগিদে একসময় ছোটখাটো কাজে কাটিয়েছিল দিন। এলাহি বাড়িতে কাজ পেয়ে একটু স্বস্তি এসেছিল বটে, কিন্তু আজ সেই স্বস্তিটুকু বিষাদে ভারে ধামাচাপা। চিত্রা আপার সঙ্গে জরুরি কথা ছিল, কিন্তু আজ সকাল থেকেই ফারাজ এলাহি কঠোর হয়ে উঠেছেন। কথা বলার সুযোগ তো দিলেনই না, উপরন্তু দরজা বন্ধ করে দিয়েছেন। মিতালি অনেক কিছু বলার জন্য প্রস্তুত ছিল। ভাবছিল ঢাকায় গিয়ে সব খুলে বলবে, কিন্তু সময় তো আর কারোর কথা শোনে না। সময় তার নিয়মে চলে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল মিতালি। বৃষ্টির ফোঁটা তার বাবার নিথর দেহে হয়তো এখনো ভিজাচ্ছে কোথাও। এক অসহায় অনুচ্ছা কান্না তার চোখে জমে আছে। মানুষ এই দুনিয়ায়
থাকে সামান্য, কিন্তু মায়া বেঁধে অসামান্য। যদি একদিন চলে যেতে হয় তাহলে এত মায়া মায়া কারবার কেন? বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা মিতালি আজ নিঃসঙ্গ, নিস্তব্ধ। এই নিস্তব্ধ শীতল শহর তার শোকের বোঝা এক ফোঁটাও ভাগ করে নেয় না। মিতালি চোখ বন্ধ করে। চোখের সামনে ভেসে ওঠে ফেলে আসা শৈশব। মনে পড়ে তার সব শেকড়, মাইশচর, হোসেনপুরের বুক চিরে বেয়ে চলা ব্রহ্মপুত্রর তীর ঘেঁষে গড়া সেই অপূর্ব গ্রামের কথা। বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাওয়া মাটির পাথরঘাট, নতুন ধান গাছের গ্রানে বাতাস ভেসে ওঠা স্নিগ্ধতা, সবকিছু ছবির মতন ভেসে ওঠে। বাঁশঝাড়ের জলের ফোঁটা গেলে যখন হালকা হাওয়া বইতে থাকতো, তখন সেই শব্দ এক ধ্রুপদী সঙ্গীত হয়ে উঠত। নদীর কূল বয়ে ধীরে ধীরে পানি বাড়ত। ঘর থেকে ঘরে মৃদু আলো ঝলমল করত। সব ছিল প্রকৃতির নিজস্ব দীপাবলির আয়োজন। সেই গ্রাম, সেই নিস্তব্ধ সৌন্দর্য এখন শুধু মিতালির স্মৃতি খেয়ালে ভাসে। চোখ বন্ধ করলে সেই সব অনুভব করতে পারে। সেই কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো, যেগুলো পাতায় বৃষ্টির ফোঁটা পড়লে মর্মর ধ্বনি উঠত, সেগুলো আজও তার জায়গায় আছে। শুধু মিতালি হারিয়ে গেছে সময়ের ভারে। ভাটার সময় কাদার গন্ধে মিশে থাকা শৈশবের গল্প আজও গল্প হয়ে মগজে গেঁথে আছে। মিতালি ছোটবেলায় পা ডুবিয়ে রাখত নদীতে, মাছরাঙার ডাকে চমকে উঠত, কখনো বা নদীর দোলায় দুলতে দুলতে ঘুমিয়ে পড়ত। এই নদী শুধু জল নয়, এটা ছিল তার একান্ত সহচর, তার গোপন কথা শোনার নীরব বন্ধু। স্রোতে নদীর তীরে কাশফুলের রাজ্য গড়ে উঠত। সেই সাদা তুলির মতন দুলে ওঠা কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকলে মনে হতো সে সময় থেমে গেছে। বাতাসে ঘাসের ঘ্রাণ, পানির গন্ধ আর শুকনো মাটির গরম শ্বাস মিলিয়ে নেশা তৈরি হতো। মিতালি কখন সে স্মৃতির পাহাড়ে বসে আছে এই শহরে ঠান্ডা চাতালের নিচে, আরেকটা ধাক্কা খাওয়ার পর আরেকবার চোখ বন্ধ করে ফেলে। আর তখন নদীর ঢেউয়ের শব্দ কানে বাজে। দূরে মাটির ঘ্রাণ ভেসে এলো তার কাছে। ফোন বাজছে, বাড়ি থেকে ফোন এসেছে। পরপর দুটো কল বাজার পর তিনটাই ধরতে পারে মিতালি। বাটন যে কাজ করছে না তাই অনেক। মিতালি কল রিসিভ করে হ্যালো বলার আগেই মাটিতে সেই সোদা গন্ধ হঠাৎ করেই বদলে যায় সিগারেটের তিক্ত গন্ধের হদিশ করার আগে পেছন থেকে দুটো অন্ধকার হাত তার মুখ চেপে ধরে। হাত থেকে ফোনটা ছিটকে মাটিতে পড়ে যায়। চাপা বোগানির শব্দ চারপাশে কেঁপে ওঠে। তবে সেই শব্দ বৃষ্টির গর্জনে ওঠা শব্দের আড়ালে করে দিয়েছে। পড়ে যাওয়া ফোনের ওপাশ থেকে সৎ মায়ের কান্না ভেজা গলা ভেসে আসছে। মারে, তোর বাপের জানাজা ফজরের সময়, তুই আইবি না বাপের শেষ দেখা দেখবার? মিতালি কোনো জবাব দিতে পারে না। না চাওয়া এই অপারগতা তার ইচ্ছার বিরুদ্ধে নয়, বরং বাস্তবতার নিষ্ঠুর হাতে বন্দী হয়ে যাওয়া নীরব স্বীকারোক্তি। সময়টা সত্যি তার পক্ষে নয়, কারণ আজ তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। চিত্রা সহজ সরল এক মেয়ে, অভিমান করে, রাগ করে, হঠাৎ চুপচাপ হয়ে যায়। এইসবই তার ভালোবাসার নিঃশব্দ প্রকাশ। ফারাজ জানে চিত্রার এমন আচরণের আড়ালে এক গভীর টান লুকিয়ে আছে। ফারাজ দুহাত বাড়িয়ে এই মানুষটাকে বুকের পাঁজরে আগলে ধরে বলতে ইচ্ছে করে, যে দমবন্ধ রোগে ভুগছি আমি, সেই রোগের একান্ত ঔষধ তুমি।
এই মুহূর্তে চিত্রা ঘুমিয়ে আছে ফারাজের বুকের ওপর মাথা রেখে। শরীরটা খারাপ, গাড়িতে উঠলেই তার মাথা ঘুরে বমি পায়। প্রতি সফরে এমন হয়। আর ফারাজের বুকের মধ্যে তখন হাহাকার জেগে ওঠে। ইস, যদি এই কষ্টটা ভাগ করে নেওয়া যেত। চিত্রার এমন অসহায় অবস্থা ফারাজ কখনোই চায় না তাকে একা ফেলে গাড়ি চালাতে। যদিও ড্রাইভ করা তার খুবই পছন্দ, আজও ইচ্ছে ছিল, তবে সে ড্রাইভ করেনি, কারণ ব্যাকসিটে একা চিত্রাকে রেখে গাড়ির স্টিয়ারিং ধরার মতন শক্তি তার নেই। অভ্র আর আয়েশা পেছনের গাড়িতে আছে, সামনের গাড়িতে বজ্রের, মাঝখানে তারা দুইজন, ফারাজ আর চিত্রা ফারাজকে জলদি কাজ শেষ করে আসল ঠিকানায় ফিরতে হবে, তাহলে মিথ্যা দুনিয়া এত মায়া করিয়ে কি হবে? ভালোবাসা দিয়ে দুঃখ কিনেই বা লাভ কি? ফারাজ চিত্রার কপালে চুমু দেয়, চুলগুলো কানের কাছে গুঁজে দিয়ে বলে, আমাদের মাঝে একটা সুতো আসলেও আমি আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। আমার থেকে বেশি গুরুত্ব তুমি যাকেই দেবে আমি তাকেই তোমার থেকে কেড়ে নিব। আগুন সুন্দরী। ব্যাকসিটে বসে আছে আয়েশা, জানালা দিয়ে হাঁ করে ঢাকা শহর দেখছে। অভ্র গাল ফুলিয়ে সামনের সিটে বসে আছে, মেজাজ তার টঙ্গে। ঢাকায় কত জরুরি কাজ তারাই এসেছে, সে কেবল সেই জানে। মাঝ দিয়ে এই গোয়ালি মাতারিকেও আনার কি দরকার? ঢাকার ম্যানশনে কি মেয়েদের অভাব? আয়েশা জানে না গাড়ির ডোর গ্লাস কি করে নামাতে হয়। সে অনেক কষ্টে এদিক ওদিক চেপে গাড়ির গ্লাস নামিয়ে মাথা বাইরে থেকে বের করে। অভ্র পেছনে ঘুরে এহেন দৃশ্য দেখে চটে যায়। এই মেয়ে মানসিক অবস্থা এত খারাপ কেন? যদিও ভালো হওয়ার সুযোগ কই, গোষ্ঠী মনে হয় পাগলের। দাদি একটা ইংলিশ বুড়ি আর নাতিও তো মাথায় উঠে গেছে। এই চাকরানি, তুই গাড়ির গ্লাস নামিয়ে কল্লা বাহিরে বের করেছিস কেন? কিডনি চেয়েছে তাই বের করেছি, ঠ্যাংও বের করব দরকার হলে। ইওর সমস্যা কোথায়? সমস্যা? ওই জিনিসটা আমার কোথাও নেই, ওইটা তোর মাথায়। আর তোর দাদির মতন ধান্দাবাজি ইংলিশ মারবি না, মাথা গরম হয়। আমি ইংলিশ শিখেছি, আপাতত একটু একটু শিখেছি, এখনো চর্চা করছি। পুরোটা যেদিন শিখবো না, সেই দিন সরকার ভাই, সেই দিন আমার ইংলিশ শুনে তোর পাছায় রগ অব্দি কেঁপে উঠবে। দেখ মেয়ে, পাছার কথা বলবি না, ওইটা কি দুনিয়ায় আমার একার আছে, তোর নাই? আমি বলা শুরু করলে কিন্তু ভেড়ার মতন কেঁদে দিবি। আর ওইটা আমার বউয়ের ব্যক্তিগত সম্পদ, সো ডোন্ট কল ইট পাছা, কল ইট মাই ফিউচার ওয়াইফ পার্সোনাল প্রপার্টি, ওকে? দূরে গিয়ে মর আইসে আমার সম্পত্তিওয়ালা মিসকিন। দেখ, ছোট লোকের বেশি কথা বলিস কিন্তু তুই তুকারি করা বাদ দে। আমি মালিক আর তুই চাকরানি। মহারানী হওয়ার চেষ্টা করবি না। মালিককে সম্মান দিতে পারলে না আবার আছে তর্ক করতে। শালি ডাবচুন্নি। ভালো হয়েছে, তুই শালা আমার মাথা না খাইয়া আমারে থুকু হারপিক খা। আয়েশা আবারও মাথা বের করলো। গাড়ি এসে বাড়ি মেরে মাথাটা আলাদা করবে, তখন বিষয়টা কিন্তু জোশ হবে। না দে শালি, মাথাটা আরেকটু বেশি করে বাইরে বের করে দে, আপদ বিদায় হবে অন্তত। আয়েশা মাথা গাড়ির মধ্যে ঢুকিয়ে জানালা লাগানোর চেষ্টা করলো, তবে পারল না। এদিকে সেদিকে চাপাচাপি করেও লাভ হচ্ছে না। অভ্র সাইড মিররে আয়েশার এই নড়াচড়া লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরে। শেষে বিরক্তি আর চাপিয়ে রাখে না, হঠাৎ করে সিট ঘুরিয়ে পেছনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে সে। দে, তোকে
কন্ট্রোল বাটন খুঁজতে হবে না বলেই হাত বাড়িয়ে দেয়। হঠাৎ তাদের দুজনের কাঁধ একসাথে ঠেকে যায়। অভ্র মুখটা আয়েশার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। তার নিঃশ্বাস আয়েশার কানের পাশে ঘেঁষে চলে যাচ্ছে। মুহূর্তে থমকে দাঁড়ায়। বাইরের বাতাস আয়েশার এলোমেলো রুক্ষ কেশগুলো উড়াচ্ছে। শ্যামবর্ণের আয়েশা নরম ঠোঁটজোড়া কারণ ছাড়াই কাঁপছে। অভ্র আয়েশার ঠোঁটের দিকে একবার তাকায়, দ্রুত নিজেকে সামনে নিচু গলায় বলে, এভাবে হাত পা ছুঁড়ে কিছু হবে না। গাড়ির গ্লাস তো গ্রামের ওঠানামা করা গরুর দড়ি না, বাটন চাপতে হয়। সে নিজের দিকে থেকে বাটন চাপলো। এক ক্লিশে গ্লাস উপরে উঠে গেল। অভ্র আর কিছু বলল না। নীরবতা তার ঠোঁটে খানা বসিয়ে দিয়েছে যেন। আয়েশা আর কোনো উত্তর দেয়নি। শব্দহীন একটা সমঝোতা তাদের মাঝে ছড়িয়ে পড়ল। গাড়ি চলছে। কিশোরগঞ্জের সীমানা পেরিয়ে প্রবল ব্যস্ততায় ঢুকে পড়েছে। কিন্তু আয়েশার মন আটকে আছে কিছুক্ষণ আগে সে মুহূর্তে, যখন অভ্র হঠাৎ কাছে এসে পড়েছিল। স্পর্শ হয়নি, অথচ যেন ছুঁয়ে গিয়েছিল। সেই ঘন নিঃশ্বাস, চোখের ফাঁকে চোখ পড়ার এক সেকেন্ড, কেন যেন তার ভেতরটা তখন থেকে স্থির হয়ে আসে। সে জানে না কেন ভাবছে বিষয়টা নিয়ে। ভাবনার দরকার ছিল না। অভ্র বিরক্ত, উদ্যত, অহংকারী। তবে বুকের ভেতর একটা অনিয়মিত ঢেউ উঠছে। ঢেউয়ের ওঠানামা, আবার ওঠা। নিজেকে বারবার বোঝাতে চেয়েছে ভুল ছিল, তৎক্ষণাৎ কিছু ছিল গুরুত্বহীন। কিন্তু হৃদয় কি কখনো যুক্তির কাছে মাথা নত করে? না, অভ্রর দিকে কিছু একটা বয়ে যাচ্ছে, কিন্তু কোনো অস্বস্তি, কোনো চাপা আকর্ষণ। জানার উপায় নেই। অভ্র জানালার গড়িয়ে মুখ ফিরিয়ে বসে আছে, যেন কিছু হয়নি। কিন্তু কখনো কখনো আয়েশার দেখতে পায় সামনের আয়নায় অভ্র চোখ এক পলকের জন্য হলেও তার দিকে ফিরেছে। সত্যি কি তাই, নাকি কেবল তার কল্পনা? বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছে সোহাগ। মারিয়ার শরীর খারাপ, তাই দরজা খুলেছে জান্নাত। ভেজা শরীর দিয়ে দরজার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে সোহাগ। আয় আয় খোদা, নেশা করছেন আপনি? এই কি অবস্থা? সোহাগ চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখছে। জান্নাতকে দেখে সে খানিকক্ষণ তাকিয়ে থেকে হুট করেই ঝাঁপিয়ে পড়ে তার উপর। জান্নাত নিজের তাল সামনে বলে ওঠে, কি হয়েছে? নেশা করছেন? বিশ্বাস করো, আমি একটু নেশা করি নাই, বলে সোহাগ হাসে। জান্নাত তাকে ধরে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দেয়। কেন এসব খেয়েছেন? এসব খারাপ মানুষ খায়। আপনি কি খারাপ? আমারে তোমার ভালো মনে হয়? জগতে আমার থেকে খারাপ মানুষ একটাও নাই। চুপ করেন। আহারে, পেটটা পইড়া আছে। আমি খাওন আনতাছি। আব্বার কি অবস্থা? ভালো। জান্নাত যেতে নিলে সোহাগ তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। সোহাগ তার হাত শক্ত করে ধরল, টেনে নিয়ে এসে নিজের কাছাকাছি আঁকড়ে ধরল। সোহাগ জান্নাতের উদরে মাথা রাখতে জান্নাতের শরীর খানিকটা কেঁপে উঠল। সোহাগ কি তাকে স্পর্শ করেছে, নাকি তার অনুভূতি কল্পনা কোনো ফলস্রোত? জান্নাত সোহাগের চুলে হাত বুলিয়ে ঘাড়ের কাছে চুলগুলো মুঠোয় করে নেয়। বাইরে বৃষ্টি ক্রমশ বাড়ছে। বৃষ্টির টিপটিপ শব্দ চারপাশে পরিবেশের সাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। সেই বৃষ্টির মাঝে সোহাগের স্পর্শ এক অবাধ্য ছোঁয়ার মতন জান্নাতের শরীরে পৌঁছাচ্ছে। উষ্ণতা ছড়িয়ে পড়েছে সেই স্পর্শ, যার কোনো নির্দিষ্ট সীমা বা অনুশাসন মেনে চলে না। কিছুটা অবাধ্য, খানিকটা আবার বেপরোয়া। ইতালির
নাপোলস শহরে অন্ধকার গলিতে রাজকীয় বাড়ির দাঁড়িয়ে আছে। বাড়ির বাইরে দেওয়ালগুলো কালো পাথরের মতো মসৃণ। গ্রেনাইট পাথরের বাড়ি। বাড়িটি শহরের একেবারে কেন্দ্রে নয়, বরং শহরের পাশে এক নির্জন এলাকায়, শহরের সীমানার অদূরে অবস্থিত। সেখানে রাতের অন্ধকার এবং সিকি লাল আলোয় একমাত্র পথদর্শন। বাড়ির পেছনে একটি অবহেলিত বাগান রয়েছে। সেখানে গাছপালার অপ্রকৃতিগত বৃদ্ধি এবং ভাঙাচোরা পাথরের পথ দিয়ে তৈরি এক রাস্তা আছে। সেখানকার বাগানটি একরকম পার্কিং এরিয়া হিসেবে ব্যবহৃত হয়। গ্যারেজও আছে, সেখানে উচ্চমানের গাড়ি রাখা আছে, কিন্তু গ্যারেজের দরজা প্রায় সবসময় বন্ধ থাকে। বাড়ির সামনে একটা পুল আছে, পুলটি মার্বেল পাথর দ্বারা খোদাই করা। রোজ ফ্রান্সিসকোরা পুলের সামনে বসে ওয়াইন পান করে। রক্তর মতো লাল দেখতে তার রং। পাশে 4 জন পুরুষ দাঁড়িয়ে আছে। হাঁটু গেড়ে বসে থাকা একটা লোককে শক্ত করে ধরে আছে 2 জন। রোজ ফোনটা হাতে তুলে একটা কল করে। কবে দেশে ফিরবে? তোমাকে ছাড়া আমার সময় যায় না। জলদি ফিরে এসো। না ফিরলে নিজের কাছে আমাকে নিয়ে যাও। ওপাশের ব্যক্তির কথায় রোজের মন খারাপ হয়ে যায়। সে কলটা রেখে হাঁটু গেড়ে বসে থাকা লোকটার দিকে তাকিয়ে বলল, মুখটা ভালো নেই। মুখটা ভালো থাকলে তোকে আরো সুন্দর মৃত্যু উপহার দিতাম। রোজ উঠে দাঁড়াতেই তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ধারালো চাপাতি তুলে দেয় তার হাতে। মেয়েটি চাপাতি হাতে এগিয়ে যায় লোকটার দিকে। একটা লোককে ইশারা করতেই মুখ থেকে টেপ খুলে দেয়। মুহূর্তেই লোকটা বলে ওঠে, ঈশ্বরের নামে জীবন ভিক্ষা দাও। তাতে কাজ হয় না। সুন্দর মেয়েটা এগিয়ে আসে লোকটার দিকে। গলায় ধারালো চাপাতি বলে, মৃত্যুর আগে ঈশ্বরকে স্মরণ করা ভালো করে নাও। কথা বলতে না বলতেই চাপাতির এক টানে লোকটির মাথা ঝুলে যায়। গলার রগ অব্দি বেরিয়ে আসে। আঠালো রক্ত ছিটকে এসে মেয়েটির পুরো শরীর মুখ লাল হয়ে যায়। মেয়েটির মুখও খানিকটা রক্ত চলে এসেছে। রোজ হাসে। হাসতে হাসতে আদেশ করে, ওকে পুলে ফেলে দাও। রক্তাক্ত পানিতে গা না ভেজালে কেন জানি নিজেকে অপবিত্র লাগে। রোজ আবারও হাসে। এই হাসি ভয়ঙ্কর সুন্দর, ঠিক তারই মতো দেখতে।